নমস্কার দাদা। আরে আজও জন্মদিন আছে, তাই বিকেলে বিলাডি চলে যাব। তাহলে এবার বলুন কালকে কি করে যাব? আরে আপনি তো আমার কথাটা বোঝার চেষ্টা করুন। আমি কি করে আসবো কালকে? আরে বাবা তো মানবেই না। সেলাম কি তোর বাপ করবে সালা? আরে আমি তো ফোনে কথা বলছিলাম দাদা, তাই তো আমি আপনাকে দেখতে পাইনি। আমাকে দেখতে পাসনি তাহলে এই বড় বড় চোখগুলো আছে কেন? সেলাম না করলে তোর হাত আছে কেন? তোর জিভটা কোন কাজে? রঘুবীর দাদা ক্ষমা করে দিন। ক্ষমা করে দেবো। ক্ষমা চাইছি রঘুবীর দাদা, মরে যাবো দাদা। ছেড়ে দিন, ছেড়ে দিন রঘুবীর দাদা, ছেড়ে দিন রঘুবীর দাদা। আরে কান ধর, এবার ওর বস কর। রাধেশ্যাম বাবু, আমাদের গ্রামের প্রত্যেকটা ভোট আপনি পাবেন, কিন্তু আপনিও আমাদের জন্য একটু খরচা করুন, কোনো স্কিম টিম বার করুন। ঠাকুর সাহেব, কনস্টিটিউয়েন্সি ডেভেলপমেন্ট ফান্ডের 20% টাকা তো আপনাকেই দেওয়া হয়। আরে ঠাকুর সাহেব, মজার ব্যাপার হলো আপনার মদের বাটিতে তো আমরা কাউকে হাত দিতেই দিই না। কথাটা ঠিকই বলেছেন বাবুলাল বাবু, কিন্তু খরচা এত বেড়েছে যে প্রাণ বেরিয়ে যাচ্ছে। ঠিক আছে, বেকার প্রকল্প থেকে আপনার জন্য কিছু না কিছু বার করে দেবো। এবার খুশি? আপনার মনটা বড় রাধেশ্যাম বাবু। আজকাল তো আমার রঘুবীরও বেকার আছে, ওর একটা ব্যবস্থা করুন না। ও একবার সেটেল হয়ে গেলে আমিও নিশ্চিন্ত হয়ে মন দিয়ে পার্টির কাজ করতে পারি। ঠাকুর সাহেব, ঠাকুর সাহেব, আরে আমাকে ছাড়ো, আমি ঠাকুর সাহেবের সাথে কথা বলবো। আরে কথা বলবি তো, এত চিৎকার করছিস কেন বলরাম? বাড়িতে আগুন লেগে গেছে নাকি? ঠাকুর সাহেব, ব্যাপারটা ঠিক তেমনই। আপনার ছেলে রঘুবীর আমার ছেলে সন্তরামকে মেরে মেরে আধমরা করে দিয়েছে ঠাকুর সাহেব। আরে নিশ্চয়ই কোনো অসভ্যতা করেছে তোর দেমাকি ছেলে, সাজা তো পাবেই। আরে এমন অভদ্রতা করার সাহস আমাদের আছে নাকি জগৎজীবন দাদা? তাও ঠাকুর সাহেবের ছেলের সাথে। এই বুড়োটা মিথ্যে বলছে বাবা। এর ছেলে সন্তরাম আমাকে সেলাম করা তো দূর, আমার সামনে ফোনে বাতেলা মারছিল। এবার বল বলরাম, এটা অপরাধ নয়? ঠাকুর সাহেব, আমাদের সন্তরাম তো ছোট ঠাকুরকে আসতে দেখেইনি। এটা তো ডবল অপরাধ হয়ে গেল। আরে বাবা, আমি তোর ছেলেকে 2-4 ঘা মেরেছি যাতে ওই সালার দেমাগ কমে যায়। ঠাকুর সাহেব মেরে মেরে নাক ভেঙে দিয়েছে ওর। বলরাম, কত বড় মন দেখ আমার রঘুবীরে। আমি হলে তো তলোয়ার দিয়ে নাক কেটে ওর হাতে ধরিয়ে দিতাম। হাহ। আরে বাবা, প্রণাম করো। আমি তোমার ভবিষ্যতের প্ল্যানিং করছিলাম, এনারা দেখছেন। হ্যাঁ বাবা, আরে ঠিক নমস্কার। আছে, ভালো থাকো। নমস্কার। সাল 2006, গ্রাম লালওয়াড়া, জেলা মুরাদাবাদ, উত্তরপ্রদেশ। একটা নিয়ন্ত্রণহীন ছেলে, এক অহংকারী বাবা, আর হাতে রাজনীতির চাবুক। স্বাধীনতার এত বছর পরেও আজ 21 শতকে এই দুজন বাপ ছেলে অহংকারের ঘোড়ায় চেপে গোটা গ্রামকে নিজেদের জমিদারি ভাবছিল। আসলে এটা কোনো লাখে একটা কেস নয়। আমাদের দেশের অনেক শহর, মফস্বল আর গ্রামে গুন্ডামি একটা ফ্যামিলি পেশা হয়ে গেছে। এই শক্তিশালী আর প্রচণ্ড নিষ্ঠুর লোক নিজেদের গুন্ডামি দিয়ে সাধারণ লোকের একটা মাত্র অস্ত্রকেও ছিনিয়ে নেয়, আর সেটা হলো তার ভোট, তার মত দেবার অধিকার। আর তার বদলে রাজনৈতিক নেতারা এই বাহুবলীদের নিয়ন্ত্রণহীন গুন্ডামি করার ব্ল্যাঙ্ক চেক দিয়ে দেয়। কিন্তু আজকের এই কেস এই লাগামহীন নিষ্ঠুরদের জন্য একটা সতর্কবাণী, যে চোট খাওয়া গরিব মানুষের আক্রোশ লাগামকে ফাঁসির দড়িও বানিয়ে দিতে পারে। এটা কি বিজয়? 10টা উত্তরে শুধুমাত্র 4টে ঠিক? ক্লাসে ঘুমোস? ঘুমাই না দিদি, আমি কাঁদি। অঙ্ক বুঝতেই পারি না আমি। বাকি সবাই চট করে ফেলে, আর আমি শুধু কাঁদতে থাকি। ভোঁদার মতো কাঁদলে নম্বর পাওয়া যায় না, প্র্যাকটিস করলে পাওয়া যায়। রোজ রোজ একটু করে প্র্যাকটিস করলে তুই 10-এ 10 পাবি। এখন এক কাজ কর, তুই আমাকে এই পিথাগোরাসটা করে দেখা। চল, এই নে। গাইডটা না দেখে। দিদি, আমার দ্বারা হবে না। একবার পারবি না বিজয়, দুবার পারবি না, কিন্তু আস্তে আস্তে পারবি। তুই ট্রাই তো কর। দিদি দিদি, আমার হোমওয়ার্ক হয়ে গেছে। শাবাশ। চল সায়েন্সের হোমওয়ার্কটা করে নে। যদি সায়েন্সের হোমওয়ার্ক করি তাহলে স্কুলের দেরি হয়ে যাবে। আরে বাপরে দিদি, তোমার কলেজের টাইম তো পেরিয়ে গেছে। চলো 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 চলো, তাড়াতাড়ি করো। হ্যাঁ, চল চল। হরি, এই স্টার্টার ঠিক আছে, কয়েল খারাপ হয়েছে, বদলাতে হবে। কি বলছো তুমি কৃষ্ণলাল? এই মোটরটার 3 বছরও হয়নি। আরে তুই ভয় পাস না,
এখন ওয়েল্ডিং করে দিচ্ছি, তোর কাজ চলে যাবে। যুগ অনেক এগিয়ে গেছে, বাজারে ভালো ভালো সমস্ত কয়েল আর মোটর এসে গেছে। বাবা আরে আমার মেয়ে চলে এসেছে, আসছি। আরে এত হইচই করছিস কেন? হ্যাঁ বাবা এই নাও তোমার খাবার। আর হ্যাঁ, টাইমে খেয়ে নিও কিন্তু, তারপর দেখবো কোনো মোটর ঠিক করতে করতে রাত্রের খাবার সময় হয়ে গেছে। আরে খাবো রে খাবো। অজয় বিজয় স্কুলে গেছে? হ্যাঁ, অজয় বিজয় স্কুলে গেছে আর আমার কলেজে দেরি হচ্ছে, আমি চললাম। আরে শোন না, কি হয়েছে? এই নে, এটা রাখ। আচ্ছা বাবা, আমি চলি। হ্যাঁ, এই সাবধানে যাস। তোরা রাধার কথা শুনেছিস? কি দিল্লির একটা ছেলেকে ধরেছে ওর মা। শুনেছি শাহিদ কাপুরের একদম জেরক্স কপি। দারুণ ব্যাপার। তার মানে আমাদের রাধা দিল্লির লোক হয়ে যাবে। শুধু আমাদের রাধা আমাদের না বললেই হলো। আরে ভুললে ভুলবে, আমাদের কি? দেখবি আমি ওই রাধার থেকেও ভালো ছেলে পটাবো। হ্যাঁ। কোথায় পাবি? আমাদের গ্রামের বেকারগুলোকে নাকি আমাদের কলেজের ভোঁদাগুলোকে? কত মজা হবে বল। আরে ভাই, আগে একটা ভালো ছেলে তো পাই। হ্যালো, ভেরি গুড মর্নিংস। আরে এভরিথিং এনজয়িং, লুকিং কিউটি, ভেরি নাইস। আরে আরে এত ইংরেজি ঝাড়লাম, কমপক্ষে আই লাভ ইউ তো বলে দাও। আচ্ছা, আই লাভ ইউ নাই বললে এসো আমার গাড়িতে বসো। একজন সামনে বসো, দুজন পেছনে বসো। আরে বাবলু তো হেঁটেই চলে আসবে। হ্যাঁ, আরে আমার গাড়িতে অনেক পেট্রোল আছে, তিনজনকে আরামসে বসিয়ে নেব। আর এত এনজয় করবে যে টু গুড হয়ে যাবে। দেখো, আমাদের রাস্তা ছাড়ো, আমাদের কলেজের দেরি হয়ে যাচ্ছে। তাই তো তোমাদের লিফট দিচ্ছি রেশমি ডার্লিং। দেখো, তোমার বান্ধবী দুজন লজ্জা পাচ্ছে, তুমি এসো সামনে বসে পড়ো। তাহলে পিছনে বসে পড়ো। বাবলু, নাম তো একটু। আরে নিশ্চয়ই দাদা। এসো না, বসো। কাম, ফার্স্ট রাইডিং মাই সেলফ অ্যান্ড ইয়োর সেলফ। শেষবার বলছি, রাস্তা ছাড়ো আমাদের। যদি তোমার রাস্তা ছাড়ি তাহলে কি তোমাকে ধরতে পারবো? জড়িয়ে চিৎকার করব, দেখবে? মজা লাগলে চিৎকার করবে, আমার মজা লাগলে আমিও চিৎকার করব। চলো, অনেক নাটক হয়েছে, এসো বসো। আরে এসো, আরে এসো রেশমি ডার্লিং, এসো। একটা কথা বলি দাদা, ওই যে মাঝখানেটা ছিল না, কৃষ্ণলালের মেয়ে, একদম ধানি লঙ্কা মনে হচ্ছে। এই, ওর দিকে নজর দিবি না। আমার ওর সাথে কানেকশন ফিট হবে। তারপর যখন সুইচ অন করব, এমন বিদ্যুৎ চমকাবে, এমন বিদ্যুৎ চমকাবে। এই বাবলু, হ্যাঁ তাড়াতাড়ি একটা কিছু করতে হবে আমাদের, কিছু তো করতেই হবে। আসছে নাকি? না দাদা, কিন্তু কলেজ তো ছুটি হয়ে গেছে। অন্য কারোর সাথে যদি যায়, ওর মুখে অ্যাসিড দিয়ে দেব। আরে না দাদা না, রেশমি তো তোমাকে ভালোবাসে। এই ওয়ার্ডটা কোথা থেকে শিখলি? ডায়েটিং? তোমাকে দেখি তো একেবারে হাওয়ায় ভাসছে। আমিও তো 7 বোতল হাওয়া করে দিয়েছি। চলো, আমার রেশমি ডার্লিং এর সাথে একটু আনন্দ করে আসি। হাই কিউটি, তোমাকে তো আজ খুব সেক্সি লাগছে। ছাড়, ছাড় আমাকে। তোমাকে মন দিয়ে ফেলেছি আমি। আজ থেকে ইউ আর মাইন। আই স্ট্যাম্প অন ইয়োর দিল। দেখ, আমি বলছি আমাকে ছেড়ে দে, তুই ছেড়ে দে। এই বেশি নাটক করিস না, একটা সুন্দর স্মাইল দিয়ে দে আমাকে। দেখ, আমার সাথে কোনো অসভ্যতামি করবি না, আমাকে যেতে দে। হাত ছাড় আমার। এ বাবলু, চাদর পাত তাড়াতাড়ি। ছাড়ো আমায়, আমি আর তোর বৌদি, একটু আরাম করে নিই। ছাড়ো, ছাড়ো, ছাড়ো আমায়। এই, ছাড়ো চুপ আমায়। চুপ চুপ। এখন থেকেই তুই লাফাতে শুরু করেছিস। শুরু হয়ে গেলে তুই কি কি করবি আমার রানী? দাঁড়া তোকে।
তুই খুব সাহসের কাজ করেছিস। এবার ওই বজ্জাতকে মজা দেখাবো। অনেক হয়েছে। আরে সোনা দিয়ে বানানো না মোম দিয়ে? আমার ছেলে ছুঁতেই খারাপ হয়ে গেল তোর মেয়ে। ঠাকুর সাহেব, গরিব বা বড় লোক, মেয়ের সম্মান সবার কাছে প্রাণের চেয়েও প্রিয় হয়। আপনার বাড়িতে মহিলা আছে, মা ঠাকুরুন, ছেলেকে নিয়ন্ত্রণ করা দরকার। আপনি তো বোঝেন মেয়ের সম্মান কি জিনিস হয়। আরে কৃষ্ণলাল, নিজের মুখে লাগাম দে। তোর এই সস্তা মেয়েটা নিজেই আমাদের রঘুবীরের উপর ঝাঁপিয়ে থাকবে। আচ্ছা প্রধান সাহেব, আপনি বলুন, আজকাল ঠাট্টাই আর কি কে না করে? হ্যাঁ, অবশ্যই। এই মেয়েটা তো আমাদের গলায় ঝুলে পড়েছে। এই কৃষ্ণলাল, তোর মেয়ে কোনো সতী সাবিত্রী নয়, বুঝলি? ঠাকুর সাহেবের ছেলেকে ফাঁসাবার প্ল্যান করেছিস বাপ মেয়েতে মিলে। এসব ভুল কথা জগজ্জীবন কাকা, আমি কিচ্ছু করিনি। ওই রঘুবীর আমাকে আর আমার বন্ধু মানুষী আর কীর্তিকেও বিরক্ত করেছিল কলেজ যাওয়ার সময়। কলেজ ছুটি হবার পর আমি বাড়ি আসছিলাম, তখন ও আমার সাথে অসভ্যতা করেছে, গায়ে হাত দিয়েছে, আমার ইজ্জত নেবারও চেষ্টা করেছিল। যদি আমি ওই রঘুবীর আর ওর চামচা বাবলুকে না মারতাম, তাহলে আজ। হারামজাদি মেয়ে ছেলে, ঠাকুরের গায়ে হাত দিচ্ছিস? রঘুবীর, মেয়েটা কি বলছে? হ্যাঁ, কি দিনকাল এলো, একটা সামান্য মেয়ে ঠাকুরের ছেলের গায়ে হাত দিচ্ছে, আর অভিযোগ করছে ওর বাবা, তাও সেটা পঞ্চায়েতে এসে। বাবা, আমাকে ক্ষমা করবে, দোষটা আমারই। আমি নেশা করেছিলাম। নেশা না করলে না আজ এখানে থাকতো না। কৃষ্ণলাল, আমার ছেলের মনটা দেখ কত দরাজ, তোর মেয়েটাকে এমনি ছেড়ে দিল। তা নইলে ঠাকুরের জোয়ান ছেলের গায়ে হাত দেওয়ার শাস্তিটা তো তুই জানিস। চৌমাথায় সবার সামনে তোর বজ্জাত মেয়েটাকে চাবুক মারা হতো। তাহলে ভাই, পঞ্চায়েতের রায় অনুযায়ী কৃষ্ণলাল আর তার মেয়ে রেশমি, এদের অভিযোগের কোনো সত্যতাই নেই। ঠাকুর সাহেব আর তার ছেলের নামে মিথ্যা অভিযোগ করে সম্মানহানি করার জন্য এই পঞ্চায়েত ওদের শাস্তি দিতে পারে, কিন্তু এইবার শুধু সাবধান করে ছেড়ে দিচ্ছেন, মনে থাকে যেন। অভিযোগ তো নিয়ে নেওয়া হবে, কিন্তু এই মেয়েটা ছাড়াও অন্য কারো বয়ান দরকার আছে। কে ছিল তোমার সাথে? না, আমি একা ছিলাম। আমার দুই বন্ধু মানসী কীর্তি ওদের বাড়ির দিকে চলে গেছিল। এই রঘুবীর না গোটা গ্রামে অসভ্যতা করে বেড়ায়, গ্রামটাকে নিজের জমিদারি ভাবে, যখন যা ইচ্ছা তাই করে বেড়ায়। সাহেব, যদি এক্ষুনি লাগাম না টানেন, কাল আপনার মাথাতেই বসতে চাইবে। কিন্তু কৃষ্ণলাল, আমার মাথার চিন্তা ছেড়ে দাও। তোমরা একটা কথা জেনে রাখো, ঠাকুরের সাথে ঝামেলা করছো তোমরা, সম্মানের সাথে সাথে মাথা উড়িয়ে দেবে ঠাকুর মহেন্দ্র সিং। সমস্ত বড় বড় নেতা পলিটিশিয়ানসরা ওর বাড়িতে বসে আড্ডা মারে, লেনদেনের সম্পর্ক আছে। আমাদের বাড়ি মেয়ে বউদের কি হবে? আমাদের দেশের আইন কি এসব করবার অনুমতি দেয়? এই কৃষ্ণলাল, যদি লিডার হবার শখ থাকে না তো দিল্লি চলে যাও। একটা ভালো কথা বলছি, তোমার মেয়ের না বিয়ে দিয়ে দাও দূরের কোনো গ্রামে। বেশি দেরি করলে না বিয়েও দিতে পারবে না ওর। তুলে নিয়ে গিয়ে পুরো সর্বনাশ করে ছেড়ে দেবে ওর। আর মনে রেখো, এই কেসের যে ফাইলটা আছে না, এটা এখান থেকে এখান পর্যন্ত যাবে না।
তখন কার দরজায় কড়া নাড়বে? কে শুনবে তোমার কথা? আমি তো তাও শুনেও নেব, কিন্তু লাভ কি হবে? কিচ্ছু না। কিন্তু তুমি ফিনিশ হয়ে যাবে কৃষ্ণলাল। এই মেয়ে, একটু পড়াশোনা তো করেছিস তুই, নিজের বাপকে বোঝা। নিজে তো যাবি, এই দুজনেরও পুরো সর্বনাশ হয়ে যাবে, বুঝেছিস? তো যা, স্কুল থেকে তুলে নিয়ে যাবে ওদের ওরা। ইংরেজরা আমাদের প্রধান মানবাধিকার কেড়ে নিয়েছিল। ইংরেজদের রাজত্বে সাধারণ ভারতীয়দের কোনো সম্মান ছিল না, কিন্তু আমাদের মহান স্বাধীনতা সেনারা লড়াই করেছিলেন, ইংরেজ সাম্রাজ্যের বিরুদ্ধে লড়াই করেছিলেন, মার খেয়েছেন, জেলে গেছেন। এই মহাপুরুষদের বলিদানের ফলেই আজকের এই ভারত তৈরি হয়েছে, যেখানে সবার গুরুত্বই একই রকম, যেখানে সবার সম্মান রক্ষা করা হয়। আর আজ আমরা সঠিক অর্থেই স্বাধীন। কে? রেশমি, আমরা মানসী আর কীর্তি। মানসী, কীর্তি। রেশমি, তুই কলেজ সত্যি ছেড়ে দিচ্ছিস? না ইয়ার, বাবাই বুঝতে চাইছে না শুধু। রেশমি, যা কিছু হয়েছে আমরা তোকে সাপোর্ট করতে চাইছিলাম, কিন্তু তুই তো জানিস আমাদের মা বাবাকে। পাগলের মতো কথা বলিস না, এতে তোদের দুজনের কোনো দোষ নেই। কিন্তু এতে তো তোরও কোনো দোষ নেই, তাই না? দিদি কলেজ যেতে চায়, কিন্তু যেতে পারছে না, শুধু ওই রঘুবীরের জন্য। ও গোটা গ্রামকে ভয় দেখিয়ে রেখেছে, পুলিশকেও। বিজয়, আমি মানছি আমিও ভয় পাই ঠাকুর মহেন্দ্র সিং আর তার ছেলেকে, কিন্তু কি করব? তোদের তিনজনের জীবনের প্রশ্ন। যদি আমি একটু বিত্তশালী হতাম, শক্তিশালী হতাম, তাহলে এই পরিস্থিতি আসতো না। বাবা, তুমি নিজেকে কেন দোষ দিচ্ছ? এতে তোমার কি দোষ? আমি পড়াশোনা করব তো বাড়ি থেকে। আর তুমি জানো, মানসিক কীর্তি আমার জন্য করেসপন্ডেন্স কোর্সের সমস্ত খবর নিচ্ছে। তুমি চিন্তা করো না, আমি পড়াশোনাটা করবই। আর আমি পড়া ছেড়ে দিতে চাই। তুই পাগল হয়ে গেছিস? হ্যাঁ দিদি, সবাই শুধু ভুল বোঝায়, বলে আমাদের দেশ নাকি স্বাধীন, সব নাগরিক নাকি এক, আমাদের দেশে নাকি আইনের শাসন চলে। স্কুলে এটা কেন শেখায় না যে আমাদের দেশে শুধু খারাপ লোকেরাই রাজত্ব করে? রঘুবীরের মতো খারাপ লোক যে তোমার কলেজ যাওয়া বন্ধ করেছে। বিজয়, যদি পড়াশোনাটা না করিস না, তাহলে তুইও রঘুবীরের মতো হয়ে যাবে। তাহলে কি রঘুবীর যদি পড়াশোনা করতো, তবে ও কি ভালো লোক হয়ে যেত? আমরা শুধু ভুলই ভাবি। আমরাই পড়ি বা ওই পড়ুক, আমরা ওদের কাছে ছোট লোকই থাকবো। ওরা যখন খুশি এসে আমাদের পিষে দিতে পারে। রঘুবীর দাদা, বাপের তো এমন ফেটেছে যে মেয়ের কলেজ যাওয়াই বন্ধ করে দিয়েছে। তাহলেও থাপ্পড়ে শোধ না নিলে কি করে হবে? বাবা, সেদিন এত নেশা হয়ে গেছিল না আমার। রঘুবীর, আমি তোর বন্ধুর মতো বলছি, মদ ততটাই খাবি যতক্ষণ দাঁড়াতে পারবি, পড়ে যাবি না, বুঝলি? বাবা, আমি এক্ষুনি গিয়ে না ওর। ব্যাস ব্যাস, অনেক হয়েছে বাবা। যদি তোমাদের মদ খাওয়া হয়ে যায়, তাহলে খাবারটা খেয়ে নাও। অদ্ভুত কথা বলো মা তুমি। এদিকে আমি মেয়েটার কাছে মার খেয়েছি, আর তুমি খাবার খেতে বলছো? যতক্ষণ আমার আগুন না নিভছে, খাবারে হাত দেব না আমি, বলে দিচ্ছি। দেখেছো তুমি, আবার পাগলের মতো কথা বলছে। তুমি একে ট্রান্সপোর্টের ব্যবসায় লাগিয়ে দিচ্ছ না কেন? আরে কমপক্ষে মদের ভাটিতেই তো বসিয়ে দিতে, তাহলে কিছু তো শিখতো, এমন ঝুট ঝামেলায় জড়াতো না। এই ঠাকুরানী, তুমি চুপ করো। পুরুষ মানুষের সম্মান কি জিনিস তুমি কি করে বুঝবে? যাও ভেতরে গিয়ে মেয়েদের কোনো ওই কান্নাকাটির সিরিয়াল দেখো, এখানে ছেলেদের মাঝে কথা বলো না, যাও। কথা দিচ্ছি বাবা, আজ তোমাকে এই থাপ্পড়ের উত্তর আমি দিয়েই ছাড়বো। রঘুবীর ভাই, যেন সাপও মরে আর লাঠিও না ভাঙে। এই বাবলু, হ্যাঁ, সালির উপর নজর রাখ। কখনো তো বাড়ি থেকে বেরোবে না, চিলের মতো ওর ওপর নজর রাখবি। যেই বাড়ি থেকে বেরোবে, ওর ওপর ঝাঁপিয়ে পড়বো। একদিকে কলেজের ছাত্রী রেশমি নিজের বাড়ির চৌকাঠ পেরোতে পারছিল না, কারণ ওর বাবার ভয় ছিল যে ওই গুন্ডা রঘুবীর তার মেয়ের কোনো ক্ষতি করবে। আর অন্যদিকে রঘুবীর রেশমির বাড়ির থেকে বেরোবার অপেক্ষায় ছিল। ওত পেতে বসেছিল। লালওয়াড়া, জেলা মুরাদাবাদ, উত্তরপ্রদেশ।
27 জুলাই 2006-এ গোটা 1 মাস বাড়িতে বসে থাকার পর রেশমি বাড়ির বাইরে পা রাখল। কাকা, কাল রাধার না বিয়ে। আর কাকা, আজ সন্ধে ওর মেহেন্দিও আছে। আর আপনি তো জানেনই, রেশমিকে ছাড়া আমাদের একদম চলে না। আমরা ছোটবেলা থেকে যে একসাথেই রয়েছি। আরে মা, তোদের কি মনে হয় আমি চাই না রেশমি ওখানে যাক? কিন্তু সমস্যাটা কি সেটা তো তোরা জানিস। বাবা, যেতে দাও না দিদিকে, আমি দিয়ে আসবো, আবার নিয়েও আসবো। ঠিক আছে, কিন্তু তাড়াতাড়ি ফিরে আসিস। থ্যাংক ইউ কাকা। হ্যাঁ বাবা, আমি তাড়াতাড়ি ফিরে আসবো। এই বিজয়, তুইও ভিতরে চল না, তোকে একটু মেহেন্দি লাগিয়ে দেবো। না না না, আরে চল না, বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করবি, ভেতরে চল। আরে চল না বিজয়, এত লজ্জা পাস না, চল। না কীর্তি দিদি, আমি বাইরেই ঠিক আছি। আচ্ছা তাহলে একটা কাজ কর, তুই বাড়ি চলে যা, আমি মানসী আর কীর্তির সাথে চলে যাব, ঠিক আছে? আরে এত ভয় পাস না, বাড়িতে দিয়ে আসবো তোর আদরের দিদিকে। দিদি, আমি বাড়ি যাচ্ছি, কিন্তু তুমি আমাকে মনে করে ফোন করবে, হ্যাঁ? আমি তোমাকে নিতে আসবো। আচ্ছা ফোন করে দেবো, ঠিক আছে? হ্যাঁ। এবার তুই বাড়ি যা। ভুলবে না কিন্তু, হ্যাঁ? অবশ্যই ফোন করবে। একদম স্যার, নিশ্চয়ই ফোন করে দেবো। চল এখন তুই বাড়ি যা, যা চল। ভুলো না, হ্যাঁ? বিজয়, 10টা বাজে চলো, আরে এখন ওর কোনো ফোন এলো না। আমি বলছি যা, গিয়ে দিদিকে নিয়ে আয়। বাবা, একটু আগেই দিদির সাথে আমার কথা হয়েছে, বলছিল 11টার সময় মেহেন্দি শেষ হয়ে যাবে, আমি 10:30টায় এখান থেকে বেরোবো আর 11:15টায় পৌঁছে যাব। কিন্তু 10:30টার বেশি দেরি করিস না, আর 11টার আগে ওকে নিয়ে বাড়িতে ফিরে চলে আসবি। হ্যাঁ বাবা, আমি নিয়ে আসবো, তুমি চিন্তা করো না। আরে আমাদের রাধা কেমন লাজুক হয়ে গেছে না? ওই করণের নাম শুনলেই ওর মুখটা কেমন লাল টমেটোর মতো হয়ে যায়। কিন্তু যাই বলিস, দুজনে জুটিটা না বেশ মানিয়েছে। আরে তুই তোর ভাইকে ফোন করেছিলি কিনা? অপেক্ষা করছে তো ও তোর ফোনের। আরে না আর করিনি, ও সারা দিন বাড়ির কাজ করে, বাজার করা এটা ওটা, আর বাবা তো আমাকে বাড়ি থেকে বেরোতেই দেয় না, তাই আমি ভাবলাম ওকে বাড়িতেই থাকতে দিই, আমি ঠিকঠাকই পৌঁছে যাব। হ্যাঁ আমার ঝাঁসির রানী, তুই তো ঠিকঠাক পৌঁছেই যাবি, ইংরেজ ভিলেন হয়ে যাবো আমরা, তার কি হবে? আর তারপর তোর বাবা কখনো আমাদের সাথে তোকে বেরোতে দেবে না। কিন্তু এ বাড়িতে পৌঁছালে তবেই না। এই যে আমার হিরোইনের ফ্রেন্ডস, আমার তোমাদের দুজনকে নিয়ে কোনো প্রবলেম নেই, চুপচাপ এখান থেকে পালাও, এমন না হয় যে তোমাদেরকেও কাটাকাটি করতে হয় আর পরে পস্তাতে হয়। রঘুবীর দাদা, তুমি বললেই দুজনকে তরোয়াল ছাড়াই চিড়ে ফেলি, হ্যাঁ? আমাকে থাপ্পড় মেরেছিলিস, পঞ্চায়েতের সামনে লাউড স্পিকার সেজে দাঁড়িয়েছিলিস, সব লোকের সামনে আমাকে ইনসাল্ট করেছিলিস তুই। দেখ রঘুবীর, এইসব তুই প্রথম শুরু করেছিলি। শেষটাও তো আমিই করব। বাবা, আমি যাচ্ছি দিদিকে আনতে। আরে তুই এখনো যাসনি? আরে বাবা, এক্ষুনি যাচ্ছি। আরে এত রাত হয়ে গেছে, তাড়াতাড়ি যা, দিদিকে নিয়ে আগে। আরে আনছি বাবা। কি হয়েছে, কি হয়েছে? হ্যাঁ, তোমরা দৌড়াচ্ছ কেন? দিদি কোথায়? রঘুবীর, রঘুবীর আমাদের মাঝ রাস্তায় ধরেছিল। আরে তো দিদিকে কোথায় ছেড়ে এলে তোমরা? বিজয়, শিগগিরই চল, তাহলে রঘুবীর ওর সাথে কিছু করে ফেলবে। আরে তো তোমরা দিদিকে একা ছেড়ে দিলে কেন? আর বাড়ি থেকে কেন বেরোলে? আমাকে ফোন করলে না কেন তোমরা? বাবলু, মেয়েটার ফোনটাকে বল এত শব্দ না করতে। দিদি আমার ফোন কখনো কাটে না, তোমরা কে কোথায় ফেলে এলে? চলো চলো, আমাকে দেখাবে, চলো। রঘুবীর দাদা, আমিও প্লিজ। যাকে একবার ঠাকুর ছুঁয়ে দেয় না, তাকে কারো দেখবার সাহস হয় না।
রেশমি মা, রেশমি, রেশমি রেশমি, বিজয়, বিজয়, ওদিকে দেখ বাবা। রেশমি, রেশমি দিদি রেশমি রেশমি, কোথায় আছিস মা? দিদি রেশমি রেশমি, রেশমি, রেশমি কোথায় আছিস মা? রেশমি দিদি রেশমি, 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 কোনো আওয়াজ পাওয়া যাচ্ছে না ওর। রেশমির ভাই অজয় বিজয়, ওর বাবা কৃষ্ণলাল আর সমস্ত গ্রামের লোক রেশমিকে খুঁজতে লাগলো, কিন্তু রেশমির কোনো খোঁজ পাওয়া গেল না। আর যখন সকাল হলো, সেটা তার পরিবারের জন্য একটা ভয়াবহ অন্ধকার নিয়ে এলো। কি হয়েছে, কেউ কিছু বলবে কি না? আরে কিছু বলবে তো নাকি? হ্যাঁ, আরে কি হয়েছে, কি হয়েছে, কি হয়েছে? আপনি জানেন না কি হয়েছে? এই সব কিছু তো আপনার জন্যই হয়েছে। আমার দিদিকে সাহায্য না করে ওই জানোয়ারগুলোকে সাহায্য করছিলেন আপনারা, আর এখন বলছেন কি হয়েছে? এখন শুনে কি করবেন আপনারা? হ্যাঁ, চল চল চল। ঠিক বলেছিলেন আপনি, সবকিছু শেষ করে দিয়েছে। এখন সব জেনে কি করবেন আপনারা? আপনারা তো কিছু করবেন না। আপনি সবকিছু শেষ করে দিয়েছে, এখন সব জেনে কি করবেন আপনারা? আপনারা তো কিছু করবেন না। কোনো ধারালো ছুরি বা তীক্ষ্ণ তলোয়ার দিয়ে আঘাত করেছে, একবার গলায় আর একবার পেটে। ব্লিডিংয়ের ফলেই এ মারা গেছে। আর মার্ডার করার আগে মেয়েটাকে রেপ করা হয়েছিল। এই রঘুবীর না গোটা গ্রামে অসভ্যতা করে বেড়ায়। আমাদের বাড়ি মেয়ে বউদের কি হবে? এই সব কিছু আপনার জন্যই তো হয়েছে। আমার দিদিকে সাহায্য না করে ওই জানোয়ারগুলোকে সাহায্য করছিলেন আপনারা। সবকিছু শেষ করে দিয়েছে, এখন সব জেনে কি করবেন আপনারা? আপনারা তো কিছু করবেন না। আমরা কাউকে সন্দেহ করছি না সাহেব, আমরা কোনো বয়ান দেব না। দেখুন, খুব জঘন্য অপরাধ হয়েছে। তোমার মেয়েকে ধর্ষণ করে খুন করা হয়েছে। আমাদের জন্য সমস্ত তথ্য নোট করা খুব জরুরি। তাহলে নোট করুন না স্যার।
রেশমির বাবা আর তার ভাই আপনার কাছে রিপোর্ট লেখাতে গেছিল, হাত জোর করে বলেছিল যে রেশমিকে সাহায্য করুন, কিন্তু আপনারা কিচ্ছু করেননি। তাকেও কিছু করেননি যে দিদিকে বিরক্ত করত। ওর অত্যাচারী বাপের বিরুদ্ধে আপনারা কোনো অ্যাকশন নেননি, উল্টে ভয় পেয়ে বসে থাকলেন, আর আমাদেরও ভয় পেয়ে বসে থাকার পরামর্শ দিলেন আপনারা। স্যার, তখন যখন কিছু হয়নি, এখনো কিচ্ছু হবে না, আর এর থেকে বেশি কিছু আপনারা করতেও পারবেন না স্যার। ব্যাস সেটুকুই জেনে রাখুন, নোট করুন আর চলে যান এখান থেকে। দেখো, আমাদের ভুল হয়েছে, আমি মানছি, খুব বড় ভুল করেছি আমরা। আমাদেরই চুপ করে থাকার জন্য আপনার পরিবার নষ্ট হয়ে গেল, আমি মেনে নিচ্ছি। আপনি ক্ষমা চাইতে অনেক দেরি করে ফেলেছেন স্যার, কিন্তু এখন কি লাভ? দিদি তো চলে গেছে, আর গেলই বা কিভাবে? ওরা অপবিত্র করে দিয়েছে দিদিকে, মেরে ফেললো দিদিকে ওরা। শাস্তির ব্যবস্থা করবো ওদের, কথা দিচ্ছি। ওপর থেকে যত চাপ দিতে পারে দিক, যা করতে পারে করুন। এখন এই কেসটা আমার জীবন মরণ সমস্যা। আমাদের আরেকটা সুযোগ দাও প্লিজ। প্লিজ বলো কি হয়েছিল। আমি, কীর্তি আর রেশমি, আমাদের এক ফ্রেন্ড রাধা, ওরই মেহেন্দি থেকে বাড়ি ফিরছিলাম, তখনই হঠাৎ রাস্তায় ওখানে রঘুবীর ঠাকুর এসে গেল, ঠাকুর মহেন্দ্র সিং এর ছেলে এসে গেল। হ্যাঁ, রঘুবীর কোথায়? না প্রণাম, না নমস্কার, সোজা রঘুবীর কোথায়? ভাই সকাল সকাল নেশা করে এসেছো নাকি? হ্যাঁ, নেশা কেটে গেছে ঠাকুর মহেন্দ্র সিং, রঘুবীরকে নিয়ে এসো। রঘুবীর দিল্লি গেছে, এবারের ইলেকশনেতে আমাদের রঘুবীর টিকিট পাচ্ছে। তোমাদের তো ভাগ্য খুলে গেল। তা কি ব্যাপার দারোগা, রঘুবীরকে খুঁজছো কেন? কাল রাতে রঘুবীর কৃষ্ণলালের মেয়ে রেশমিকে ধর্ষণ করেছে আর তারপরে খুন। এই দারোগা, মুখ সামলে, মুখ সামলে। আমি বলেছি না আমার ছেলে দিল্লিতে আছে। তাহলে ঠিকানা আর নম্বরটা দিয়ে দাও, ওখান থেকে টেনে নিয়ে আসছি ওকে। আরে এটা পাগল হয়ে গেছে নাকি? এতদিন খেয়ে ভাজা রুটি দিলাম, মাংসের হাড় দিলাম, আর এখন হঠাৎ ঘেউ ঘেউ। একটা ফোন করে দিলে না এমন আদিবাসী জায়গায় ট্রান্সফার হয়ে যাবে যেখানে ঘুষ চাইলে বাঁশ পাবি এই এত বড়। ওই লোকগুলো তো জিপ টেনে বার করে তোর হাতে দিয়ে দেবে, বুঝলি? শেষবার জিজ্ঞেস করছি, রঘুবীর কোথায়? আর আমিও শেষবার বলছি দারোগা, ওই কৃষ্ণলালের ফালতু মেয়েটার জন্য এত বুক চাপড়াস না। ওই মেয়েটার মৃত্যু পিঠ সোজা করে দিয়েছে ঠাকুর মহেন্দ্র সিং। এতদিনে মনে করিয়ে দিয়েছে আমাকে আমরা কে আর এটা কেন করি। এবার কান খুলে শুনে নাও, নিজে থেকে সারেন্ডার না করলে রঘুবীরের সাথে সাথে তোমারও ব্যান্ড বাজিয়ে দেবো। মার্ডার আর রেপ, এই দুটো কেসেরই অংশীদার করা হবে তোমাকে। কিছু আছে না সব গুটিয়ে দেবো, যা কিছু লুকিয়ে রেখেছো সব খুঁড়ে বার করে আনবো। চলো। রেপ, এই দুটো কেসেরই অংশীদার করা হবে তোমাকে। কিছু আছে না সব গুটিয়ে দেবো, যা কিছু লুকিয়ে রেখেছো সব খুঁড়ে বার করে আনবো। চলো। স্যার, ঠাকুর রঘুবীর সিং এর ফোন নাম্বার সার্ভেলেন্সে দিয়েছি, কিন্তু এই মুহূর্তে উনি ওনার ফোন ইউজই করছেন না। আর ওই চামচিটা বাবলু স্যার, স্যার ও ওর ফোন ইউজ করছে না। এই রঘুবীর ওর বাপ মহেন্দ্র সিং আর ওর মাঠ টাচে নিশ্চয়ই আছে। এখনো তো জানি না স্যার, ল্যান্ডলাইন আর সব ফোন নাম্বার ট্যাপ করা হয়েছে স্যার, কিন্তু ওর সাথে এখনো কোনো কন্ট্যাক্ট করা যায়নি স্যার। তাহলে এতদিন ধরে খরচা চালাচ্ছে কি করে জানোয়ারটা? কোনো ক্রেডিট কার্ড, এটিএম কার্ড নিশ্চয়ই আছে। এক কাজ করো, সমস্ত অ্যাকাউন্টগুলোর ব্যাংক ডিটেলস বার করো আর সবগুলোকে সার্ভেলেন্সে দিয়ে দাও। আর হ্যাঁ, আমাদের লোকেদের সাদা পোশাকে নজর রাখতে বলে দাও, যেই দেখতে পাবে টুটি চেপে ধরো। মহেন্দ্র সিং বাবু, রঘুবীর সীমা ছাড়িয়ে গেছে। যদি শুধু রেপ করতো তাহলে তুড়ি মেরে সলভ করে দিতাম, কিন্তু মার্ডার করার কি দরকার ছিল? আমাদের ঠাকুরদের রক্ত গরম হয় রাধেশ্যাম বাবু। ওই মেয়েটা ভরা পঞ্চায়েতে বলে দিল যে চড় মেরেছে। কোন ঠাকুর এটা সহ্য করবে? আরে ভাই, মেয়েটাকে 3-4 দিন নিজের কাছে রাখতো, খুব মজা ফজা করতো, মারধর করে রাগ মেটাতো। এইভাবে খুন করে এত বড় ঝামেলা পাকাবার দরকার কি ছিল? এখন যা হয়ে গেছে সেটা হয়ে গেছে।
এই সামান্য ব্যাপারটার জন্য আমাদের রঘুবীরের তো আর শাস্তি হতে পারে না। মামলা একটু গোলমেলে আছে মহেন্দ্র সিং বাবু, কারণ আপনার ছেলের সাথে আপনার নামেও কাদা ছুটছে মিডিয়ার লোক। আর যদি আপনার গায়ে কাদা ছেটে, সেটা ছিটকে আমাদের পার্টির গায়েও পড়তে পারে, যা মোটেই হতে দেব না। তাহলে কি করতে বলেন? আপাতত তো কিছুই না, একবারে মিডিয়া ঠান্ডা হয়ে যাক, তারপর দেখছি কি করা যাবে। কিছু না কিছু তো নিশ্চয়ই করব আপনার জন্য। আর ততদিন রঘুবীরকে বলুন চুপচাপ বসে থাকতে। রঘুবীর দা, এটিএম কাজ করছে না, আর ক্রেডিট কার্ডের অবস্থাও এক। মনে হয় কেউ লক করে দিয়েছে। মনে হয় বাবা এখনো পুলিশকে শান্ত করাতে পারেনি। কিন্তু দাদা টাকা শেষ হয়ে গেছে, চাইতে হবে। ফোন করে নি। না 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 না, ফোন করব না। ফোনে পুলিশের লোক গাড়ি পেতেছে। দাদা ফোন না করলে বাড়ির লোকের সাথে কন্ট্যাক্ট করবো কি করে? পুলিশের লোক তো আমাদের ট্যাপ করতে পারবে না, আর নিজেই বাড়ি যাব। হ্যাঁ, কি ব্যাপার দারোগা? কাল রাতে রঘুবীর এখানে এসেছিল। কাটা ঘাই নুনে ছিঁড়ে দিও না দারোগা। 3 মাস ছেলের মুখ দেখিনি, গলার আওয়াজও শুনিনি। কোনো ব্যাপার না ঠাকুর সাহেব, আপনি এক্ষুনি এই মুহূর্তে ওর দেখা পাবেন। আর যখন আমরা ওর কাটা গায়ে নুনে ছেটে দেবো না, তখন চিৎকারও শুনতে পাবেন। এই! আরে ইন্সপেক্টর, ছাড়ো আমাকে। আমি কিচ্ছু করিনি। আরে ছাড়ো আমাকে, কিচ্ছু করিনি। আমাকে ছেড়ে দাও। কোথায় নিয়ে যাচ্ছে ছেলেকে? এভাবে নিয়ে যেতে পারো না। আচ্ছা, তাহলে 4 কাঁধে করে নিয়ে যাবো নাকি? এটা ভালো হবে কি? চল, আরে চল 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 চল, এটাকে ভেতরে ঢোকাও। চল, ওটাকেও তোল। এই ওঠ ওঠ। বিজয়, রঘুবীরকে পুলিশ ধরে নিয়ে গেছে। এই ইন্সপেক্টর, এসবের এমন বদলা নেব না তোর থেকে, নিজের বাবার নাম ভুলে যাবি। তোর আগামী প্রজন্ম কেঁপে উঠবে সালা। এই ইন্সপেক্টর, যত খুশি জুলুম কর আমার ওপর, ছাড়বো না তোকে, আমি বলে দিচ্ছি। আচ্ছা, তোকেও ছাড়বো না, অন্তত পক্ষে জ্যান্ত তো নয়। এবার বল, অপরাধ স্বীকার করবি না সোজা গুলি খাবি? কিচ্ছু করতে পারবি না তুই ইন্সপেক্টর, কিচ্ছু না। দুজনকেই আফসোস করতে হবে। একবার এখান থেকে আমাকে বেরোতে দে, দুজনকেই দেখে নেব, দুজনকে। এবার বল, স্টেটমেন্ট দিবি কি দিবি না? স্টেটমেন্ট চাই তো। তুইও কি মনে রাখবি ইন্সপেক্টর? এই বাচ্চা, তুইও শুনে নে। তোর দিদি রেশমিকে 27 জুলাই অপহরণ করি আমি। একবার না, দুবার নৃশংসভাবে রেপ করেছিলাম আমি ওকে। চিৎকার করেছিল, খুব চিৎকার, কিন্তু আমি থামিনি। তলোয়ার দিয়ে গলা কেটে দিয়েছিলাম ওকে, পেট কেটে দিয়েছিলাম সালির। তলোয়ার চাই তো? আমাদের বাড়িতে বাদাম গাছের নিচে পোঁতা আছে, যা তুলে নে, নিয়ে আয়। আর কিছু শুনবি ইন্সপেক্টর? আমি এখানে যাই স্টেটমেন্ট দিই, তবে কোর্টে তার কিন্তু কোনো মূল্য নেই। 2 দিনে এখান থেকে বেরিয়ে যাব আমি, জামিনে, একদম বেকসুর খালাস হব। তারপর দেখব তোমরা কত দূর যেতে পারো আর আমরা কত দূর। চোরের মায়ের বড় গলা, আর এই চুরি ভয়ঙ্কর চুরি ছিল।
রঘুবীর রেশমির জীবন আর সম্মান চুরি করেছিল আর বুক ঠুকে বলছিল যে ও বেঁচে যাবে। রঘুবীরের মতো অসভ্য ছেলেরা এতখানি কনফিডেন্স কোথা থেকে পায়? হয়তো এই বাস্তব থেকে যে প্রায় দিনই অনেক সঙ্গীন অপরাধ করা মিনিস্টার আর গুন্ডারা জামিন পেয়ে বাইরে বেরিয়ে সমাজে ঘুরে বেড়াচ্ছে। রেপ, মার্ডার আর দাঙ্গা করা লোকগুলো জেলে বসে বসে ইলেকশন জিতে যাচ্ছে। এই লোকগুলো রঘুবীরের মতো জানোয়ারদের কাছে রোল মডেল, আর আমাদের দেশের ভবিষ্যতের উপর একটা অনেক বড় প্রশ্নচিহ্ন। কাল আমরা আপনাদের দেখাবো এই কেসের শেষ অংশ, যেখানে রেশমির সাথে ন্যায় তো হলো, কিন্তু এমন একটা ন্যায় যেটা হওয়া উচিত ছিল না। আপনাদের সাথে আবার দেখা হবে, ততক্ষণ নিজের খেয়াল রাখবেন, সুরক্ষিত থাকবেন। জয় হিন্দ।